Hello everybody, you are most welcome to our English class. My dear young learners, প্রিয় শিক্ষার্থীরা, আসলে তোমরা জানো যে আমরা কয়েকদিন মডিফায়ার পড়েছি, বুঝেছি, শিখেছি, প্র্যাকটিসও করেছি। তবে একটা প্রবলেম হয়তো হয়েছে, একদিন টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা ডিরেক্ট যখন গিয়েছে, যারা হাজির ছিলে তোমরা তারা অ্যাটেন্ড করেছো, দেখেছো, আর ওটা পরে নেটে আলাদা আপলোড দেওয়া যায়নি। পরে যারা চিন্তা করেছিল যে ওই ক্লাসটা পরে দেখে নেবে ইউটিউব থেকে, তাদের জন্য মুশকিল। তো ওটা নিয়ে দুই একজন অবশ্য ফোন করেছে, তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে আমি আলাদা বুঝিয়ে দেব। আর যদি সংখ্যা এরকম অনেক বেশি হয় তাহলে আমরা আরেকটা সলভ ক্লাস দিয়ে পরে শেষ করব। কিন্তু আমাদের সময়ের বাজেট অনুযায়ী এবং শিডিউল অনুযায়ী আমরা নতুন একটা সাবজেক্টে চলে যাচ্ছি এখন। তো আমরা যেটা পড়বো, ডিয়ার স্টুডেন্টস, আশা করি মনোযোগ চলে এসছে। আমরা যেটা করতে যাচ্ছি, আমরা যেটা ধরতে যাচ্ছি, পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ। আমরা জানি চেঞ্জিং সেন্টেন্সেস নামে একটা আইটেম আছে আমাদের, এটা পরীক্ষায় আসে। এরই একটা পার্ট হচ্ছে, এর অনেকগুলো পার্ট আছে, তো একটা পার্ট হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে চেঞ্জিং নিয়ে আশা করি কোন আইটেমটা আমরা পড়বো বুঝতে পেরেছি। ওকে, ভালো কথা। আমরা একটু টুইস্ট করে পেঁচিয়ে আইটেমটা বুঝে নিয়ে একই সঙ্গে নিয়মটা দেখে নিয়ে শেখার চেষ্টা করব। বেশ কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আছে বা সিস্টেম আছে, বা কতগুলো একই ধরনের সেন্টেন্স পরীক্ষা আসে, সেগুলো আমরা দেখব, কিন্তু বেসিক কথাগুলো আমরা দেখে নিই। একটা সাবজেক্ট, ঠিক ওই সাবজেক্টের জন্যে একটা ফাইনাইট ভার্ব, এইটুকু যুক্ত হয়ে এর পরে আগে যা কিছু থাকবে না থাক, এইটুকু যুক্ত হয়ে যে আইটেমটা তৈরি করবে সেটাকে আমরা বলবো একটা ক্লোজ। ক্লোজ। যখনই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেঞ্জ করব, ক্লোজটা চিনে নিতে পারলে কাজটা সহজ। ক্লোজ। তো ক্লোজকে আমরা বাংলায় চাইলে বলতে পারি এভাবে, বাক্যাংশ। সেই বাক্যাংশ যে বাক্যাংশতে কি আছে, সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, নির্দিষ্ট অর্থ পূর্ণ করছে, সব শর্ত পূর্ণ করছে। এই ফাইনাইট ভার্বের বাইরে আরো কিছু চাইলে থাকতে পারে, বা অন্য কোনো ভার্ব থাকতে পারে, বা ওই একই সাবজেক্টের জন্য যদি একাধিক ফাইনাইট ভার্ব একসঙ্গে থাকে, এটাও যে একদম সম্ভব না তা না, কিন্তু আমরা জটিলতায় যাব না, সহজ করে বুঝি। একটা সাবজেক্ট নেই, উই ইট, আমরা খাওয়া দাওয়া করি। উই ইট, আমরা খাওয়া দাওয়া করি। উই হলো সাবজেক্ট, ইট হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই ফাইনাইট ভার্বটা কি, যারা আমরা মনে নেই অথবা বুঝতে পারছি না তাদের জন্য বলি। হয়তো বাংলায় বললে বলবো সমাপিকা ক্রিয়া, কিন্তু আরো অন্যভাবে বুঝি। ফাইনাইট ভার্বটা এমন একটা ভার্ব বুঝবো আমরা, যে ভার্বটা নাম্বার, পার্সন অথবা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। আমরা খাওয়া দাওয়া করি, খাই। যদি পাস্ট টেন্স বোঝাতাম তাহলে উই ইট না বলে আমরা কি বলতাম, উই এট বলতাম। আমরা খাচ্ছি এটা যদি বোঝাই তাহলে বলতাম উই আর ইটিং, এভাবেও বলতে পারতাম। ক্লিয়ার কি? আচ্ছা, উই না হয়ে যদি আই হতো সেটাও সম্ভব হতো। আই না হয়ে যদি হি হতো, এখানে যদি হি হতো তাহলে ইট না বলে কি বলতাম, ইটস, সে খায়। তার মানে কি, এই ভার্বটা যদি আমরা টেন্স পাল্টাই, পাল্টাচ্ছে। এখানে নাম্বার এবং পার্সন পাল্টালো, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আসলে আগেটাও ফার্স্ট পার্সনই ছিল, তাতে সমস্যা নেই। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো, বলতে যে উল্টো বলে ফেলেছিলাম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, পার্সন পাল্টালো, নাম্বার পাল্টালো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য এস বাই এস যোগ হলো, হি ইটস হয়ে গেল। ওকে, তার মানে এই ভার্বটা পাল্টানো সম্ভব। যে ভার্বটা নাম্বার ও পার্সন অনুযায়ী পাল্টানো সম্ভব সেটা হলো ফাইনাইট ভার্ব। এভাবে বুঝে নেব। আচ্ছা, তাহলে আমরা কি বুঝবো ফাইনাইট ভার্ব কোনটা, যে ভার্ব পাল্টাতে পারে। কিভাবে পাল্টাতে পারে,
নাম্বার পার্সন অথবা টেন্স কে ফলো করতে যে, ঠিক আছে, যে ভার্ব নাম্বার পার্সন টেন্সকে ফলো করতে যে পাল্টাতে পারে সেটি হলো ফাইনাইট ভার্ব। তাহলে কি হলো, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? খুব সরল করে বোঝার চেষ্টা করছি। উপরের কথাগুলো মুছে দেই, আমরা স্থান তৈরি করি লেখার জন্য। উই ইট, আমরা খেয়ে থাকি, খাওয়া দাওয়া করি, ন্যাচারালি আমাদের অভ্যাসগত ঘটনা। এটা প্রেজেন্ট টেন্সে আছে, সমস্যা নেই। এই কথাটিতে একটি সাবজেক্ট পেয়েছি, একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, এটার নামে একটা ক্লোজ আমরা জানি। তো এবার দেখি, আমাদের চেঞ্জিং এর বিষয়টা ছিল সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে। সিম্পল সেন্টেন্স কোনটা এটা চিনে নিলাম। তাহলে যেখানে সিঙ্গেল ক্লোজ থাকে, মানে যেখানে একটা ক্লোজ থাকে সেটা হলো সিম্পল সেন্টেন্স। উই ইট, ক্লোজ একটাই, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স যদি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হয় সেখানে কি থাকে, মোর দ্যান ওয়ান ক্লোজ, মোর দ্যান ওয়ান ক্লোজ থাকে, একটার বেশি ক্লোজ থাকে। ওকে, তো এইচএসসি লেভেলের পরীক্ষায় যখন আসে ন্যাচারালি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আমরা দুটো করে ক্লোজ পাই, ব্যতিক্রম থাকতে পারে না তা না। পরীক্ষায় যেই স্টাইলে যেই ধাঁচে আসে সেই স্টাইলটা আমরা একটু মনে রাখলাম, মোর দ্যান ওয়ান ক্লোজ। তাহলে আমরা মোর দ্যান ওয়ান ক্লোজ এটা অফিসিয়ালি বললেও আমরা শুধু দেখবো কি দুটো ক্লোজ, বা পাশে একটা ডান পাশে একটা হয়তো দুটো ক্লোজ থাকবে, একটা ক্লোজের মাঝে একটা ক্লোজ ইনসার্টেড হয়ে থাকবে। ওকে, দুটো ক্লোজ থাকবে। তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স কি রকম হবে, যদি এই যে দুটো ক্লোজ থাকবে, ক্লোজ প্লাস ক্লোজ, এই যে দুটো ক্লোজ থাকলো, এই দুটো ক্লোজে কি দরকার হবে, এ কানেক্টর ইজ নিডেড। একটা কানেক্টর লাগবে, দুটো ক্লোজকে যুক্ত করার জন্য কি লাগবে, একটা কানেক্টর লাগবে। ওকে, এটা যেন মিশে না যায়, আলাদা দেখলাম। দুটো ক্লোজকে যুক্ত করার জন্য লাগবে একটা কানেক্টর। এই কানেক্টর গুলো দুই স্টাইলের হবে, খুব সহজে বুঝে নেব আমরা। মনে রাখতে হবে, আমাদের সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, আমাদের দেখে চিনতে পারলে বুঝতে পারলেই হবে। আজকে প্রথম ক্লাস বলে হয়তো এগুলো বলছি, পরে হয়তো এগুলো লাগবে না। এবং স্টুডেন্টদের প্রতি আমার আস্থা আছে, তবে আমাদের ক্লাসে যেহেতু বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, সব স্টুডেন্টরা একই সাবজেক্টের হয়তো সবগুলো বিষয়ে সমান গুরুত্ব দেয় না। কেউ মনে করে গ্রামারে 12টা আইটেম আছে, আমি এই 10টা আইটেম দিয়ে 40-50 মার্কস তুলে ফেলবো, আর বাকি রাইটিং পার্ট দিয়ে আরো মার্কস তুলবো। হয়তো 12টা আইটেমে সে গুরুত্ব দিতে চাচ্ছে না। তখন কি হয়, ওই আইটেমের কোনো একটা বিষয় তার একটু দুর্বলতা তৈরি হতেও পারে, সেটাও যেন কেটে যায়। এই জন্য এই বেসিক আলোচনা বুঝে নিলেই হবে, ক্লাস ফলো করে বুঝে নিলেই হবে। তাহলে কানেক্টর গুলো কি, যা দিয়ে কানেক্ট করি, যুক্ত করি। তাই যুক্ত করতে যে এই এক ধরনের কানেক্টর হচ্ছে এন্ড, বাট, অর, অথবা সো, অথবা দেয়ারফর, অথবা ইয়েট, এরকম আরো কিছু কিছু আছে। এই কানেক্টর গুলো আমরা যেখানে পাবো সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে। আর কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় অন্যান্য কানেক্টরস গুলো ইউজ করব। ওকে, আমরা কি করব, কম্পাউন্ড সেন্টেন্সে দুটোকে কানেক্ট করার জন্য, দুটো ক্লোজকে যুক্ত করার জন্য হয় এন্ড অথবা বাট অথবা অর অথবা সো অথবা দেয়ারফর অথবা ইয়েট, এইগুলোই বেশি ব্যবহার করব।
আর অন্যান্য কানেক্টর গুলো ব্যবহার করব কমপ্লেক্স সেন্টেন্সের বেলায়। ঠিক আছে, তাহলে এবারে এই সেন্টেন্সটাকে আমরা একটু চেঞ্জ করি। উই লিভ, আমরা বেঁচে থাকি। তাহলে এখানেও এটা কি সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, শর্টকাটে লিখলাম ফাইনাইট ভার্ব, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, উই লিভ। ওকে, তাহলে এই দুটো মিলেও একটা ক্লোজ। ভেরি গুড। আগেরটা ছিল, আবার আগে এটা রিপ্রোডিউস করি, উই ইট, আর এটা হলো উই লিভ। দুটোই একটা করে ক্লোজ। যখন ফুল স্টপ দিচ্ছি, শেষ করছি, দুটোই আলাদা ক্লোজ, আলাদা সেন্টেন্স, সিঙ্গেল ক্লোজের সেন্টেন্স, মানে দুটো মিলে, মানে দুটো আলাদা আলাদা ভাবে প্রতিটি একটা সিম্পল সেন্টেন্স। আর দুটো মিলে যেহেতু দুটো ক্লোজ, যদি একটা সেন্টেন্সে বলি তখন সেটা কি দাঁড়ায়? একই কথা বলি, আমরা খাই, আমরা বেঁচে থাকি। উই ইট, উই লিভ। একটা ক্লোজ, একটা ক্লোজ, এই দুটোকে আমরা যুক্ত করে একসাথে বলবো। দেখি, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এই যে একটা নতুন সেন্টেন্স দাঁড়ালো, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। উই ইট এই একটা ক্লোজ, উই লিভ এই আরেকটা ক্লোজ, এই দুটোকে আমরা যোগ করলাম সো দ্যাট দিয়ে। অর্থপূর্ণ করার স্বার্থে এখানে ক্যান আনতে হয়েছে, কারণ বেঁচে থাকাটা উদ্দেশ্য। তাহলে এখানে আমরা কিছু নির্দিষ্ট কানেক্টর ব্যবহার করে এই যে দুটো ক্লোজকে যুক্ত করে একটা সেন্টেন্স প্রডিউস করলাম। এই কানেক্টরটা কিন্তু আমাদের এই গ্রুপের না, আই মিন অ্যান্ড না, বাট না, অর না, সো না, দেয়ারফর না, ইয়েট না, এই ধরনের কিছু না। সুতরাং এটাকে আমরা নিশ্চিন্তে বলে দেবো অন্য কানেক্টর, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কেন, কোথায়, কিভাবে, এত জটিলতার মধ্যে যেতে চাচ্ছি না। আমার লার্নাররা যেন, এই ইয়াং লার্নাররা যেন খুব সহজে এটা পিক আপ করতে পারে, এই সিস্টেমে আমরা কথা বলছি। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। তাহলে এটা দাঁড়ালো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই টোটালটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুটো ক্লোজ আছে এবং দুটো ক্লোজ যুক্ত হয়েছে এই ধরনের কোন একটা কানেক্টর দিয়ে। যদি এই সেন্টেন্সটা না থাকতো, অন্যভাবে থাকতো, উই ইট, উই লিভ, দুটো ক্লোজ যুক্ত হলো কানেক্টর এখানে দেয়ারফর। উই ইট দেয়ারফর উই লিভ, আমরা খাই সুতরাং আমরা বেঁচে থাকি। উই ইট সো দ্যাট ব্যবহার করিনি, দেয়ারফর ব্যবহার করেছি, তাহলে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটা, এই যে উই ইট একটা ক্লোজ, উই লিভ একটা ক্লোজ, এটা কানেক্টর, সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে খাই, একটা হচ্ছে বেঁচে থাকি। এই দুটো ঘটনার মধ্যে একটা হচ্ছে কারণ, একটা হচ্ছে উদ্দেশ্য। সরি, আবার বলি, একটা হচ্ছে ঘটনা, একটা হচ্ছে উদ্দেশ্য। আমরা খাই, এটা হচ্ছে ঘটনা, আর খাওয়ার উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা। এটা ঘটনা, এটা উদ্দেশ্য। এটা হচ্ছে ইভেন্ট, আর এটা হচ্ছে পারপাস, উদ্দেশ্য। উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা ইংরেজিতে যেটা ব্যবহার করি বা করতে পারি, যেটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইনফিনিটিভ। আবার বলি কথাটা, উদ্দেশ্য বোঝানোর জন্য ইংরেজিতে একটা ফর্ম ব্যবহার করতে পারি, সেই ফর্মটার নাম ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা হচ্ছে একটা ভার্বেরই ফর্ম, সেটা কিন্তু ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখি, যেহেতু ফাইনাইট ভার্বের প্রশ্ন এসছে, নন ফাইনাইট ভার্বের প্রশ্নটা একটুখানি এলো, নন ফাইনাইট ভার্বস। ওকে, নন ফাইনাইট ভার্বটা আমরা যেই রকমে পাবো, যে স্টাইলে পাবো, এই নন ফাইনাইট ভার্বটা একটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, এটা কখনো পার্টিসিপল, কখনো জিরান্ড হয়। কোথায় পার্টিসিপল, কোথায় জিরান্ড, সেটা পরের কথা, আমরা শুধু ভার্বের রকমটা দেখছি।
ভার্বের সঙ্গে আইএনজি, যেমন ইটিং, গোয়িং, ফিলিং, ফিশিং, বোটিং, রোয়িং, ওয়াকিং, রিডিং, আইএনজি ফর্ম, এগুলো হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব। আর এক ধরনের নন ফাইনাইট ভার্ব হলো ভার্বের থার্ড ফর্ম, আই মিন পাস্ট পার্টিসিপল যেটা। ওকে, তাহলে ভার্বের আইএনজি ফর্ম ছাড়া ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, এইরকম। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এক ধরনের নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটার স্ট্রাকচারটা এরকম, আমরা টু লিখি, টু লিখে ভার্বের বেস ফর্ম, মূল ফর্মটা ব্যবহার করি। ওকে, তাহলে আমরা তিনটা নন ফাইনাইট ভার্বের প্রথাগত রূপটা আমরা ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেব। আশা করি ইনশাআল্লাহ এই তিনটা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করে আমাদের বেশিরভাগ কাজ হয়ে যাবে। সাথে হয়তো কোথাও প্রিপোজিশন লাগতে পারে, অন্য কিছু লাগতে পারে, সেটা পরের কথা। আগে এই তিনটা দেখি। নন ফাইনাইট ভার্ব তিনটা রূপে পাবো, একটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, আর একটা ভার্বের থার্ড ফর্ম, আর হচ্ছে ইনফিনিটিভ, যেটা হচ্ছে টু লিখে ভার্বের বেস ফর্ম দিয়ে হবে। ওকে, নিচের কথাগুলো মুছে দিলাম। একটু আগে একবার বলেছি আমরা যে ইংরেজিতে পারপাস বা উদ্দেশ্য বোঝানোর জন্য ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। তার মানে কি, এটা নন ফাইনাইট ভার্ব। সেন্টেন্সটা লিখি, উই ইট টু লিভ। আমরা খাই বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমরা খাই, বেঁচে থাকা। টু লিভ, এটার গঠনটা হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। ওকে, তো এই সেন্টেন্সটায় এটা হলো সাবজেক্ট, এটা হলো ফাইনাইট ভার্ব, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্টের জন্য একটাই ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের জন্য একটাই নির্দিষ্ট ফাইনাইট ভার্ব কাজ করছে সরাসরি। তার মানে কি, এটা ফাইনাইট ভার্ব না, আমরা গঠনে দেখলাম এটা নন ফাইনাইট। তার মানে এই সেন্টেন্সে একটাই ক্লোজ আছে। এই সিঙ্গেল ক্লোজ সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটা হলো সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে আমরা দেখলাম একই অর্থবোধক তিনটা সেন্টেন্স, একটা সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। আবার দেখি, উই ইট দেয়ারফর উই লিভ, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুটো ক্লোজ যুক্ত হয়েছে দেয়ারফর দিয়ে। আমরা যে লিস্ট করেছিলাম মোটামুটি কমন, যে লিস্টগুলো ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় আসে এবং আমরা সলভ করি, এইরকম কতগুলো কানেক্টরের একটা হচ্ছে দেয়ারফর, যেটা থাকলে কম্পাউন্ড বোঝায়। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই ক্ষেত্রে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, এটা অন্য ধরনের। এখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ, দুটো ক্লোজ যুক্ত হয়েছে সো দ্যাট দিয়ে। ওই কম্পাউন্ডের লিস্টে যে ক্লোজ কানেক্টর গুলো আছে ওই কানেক্টর না, অন্য কানেক্টর। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এখানে এই সেন্টেন্সটায় লক্ষণীয় একটাই ক্লোজ, বাকিটা কিন্তু ফাইনাইট ভার্ব না। তার মানে কি, ক্লোজ একটাই অথচ অর্থ একই রয়ে গেছে। এটা হলো সিম্পল সেন্টেন্স। আশা করি বিষয়টা এখন বুঝে গেছি আমরা, ইজি। শর্টকাটে আমি বিষয়টা আরেকবার দেখাবো, আমরা বুঝে যাব। আমরা আশা করি বুঝেছি সিম্পল কেমন হতে পারে, কমপ্লেক্স কেমন হতে পারে, কম্পাউন্ড কেমন হতে পারে, মানে কি কি জিনিস দেখলে আমরা বুঝতে পারি সিম্পল নাকি কম্পাউন্ড নাকি কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্বের ব্যবহার থাকবে আমাদের পরীক্ষায় যখন আসে। কোথাও কোথাও নন ফাইনাইট ভার্ব ছাড়া অন্য ধরনের বিষয় থাকতে পারে, যেমন কোথাও হয়তো একটা অ্যাডজেক্টিভ আছে মডিফায়ার হিসাবে বা এরকম কিছু, সেটাও সহজে করব। দেখে আমরা যখন প্র্যাকটিসে যাব তখন দেখবো, আপাতত ভার্ব নিয়ে কাজ করছি। ওকে, এই সেন্টেন্সটাকে আমি আবার রিপ্রোডিউস করব, দেখে নিয়ে। We eat in order to live, আমরা বেঁচে থাকার জন্য খাই। খুব সহজ সেন্টেন্স দিয়ে আমরা বুঝলে সুবিধা, পরে জটিলগুলো করা সহজ হয়। We eat in order to live, আমরা বেঁচে থাকার জন্য খাই। আগের সেন্টেন্সের সঙ্গে এটা খুব সামান্য পার্থক্য, in order to live। এই in order to একটা ফ্রেজের মতো একসাথে কাজ করছে। আগে যে টু বলেছিলাম ওটা যে অর্থ প্রকাশ করতে একই অর্থ, কোনো প্রবলেম নেই। এটা হয়তো দেখাতাম না, দেখানোর কারণ এই
পার্সোনাল এক্সপিরিয়েন্স। কোন একটা প্রশ্নে দেখা গেছে উই এট ইন অর্ডার টু লিভ, স্টুডেন্ট জানে টু থাকলে এটা একটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে টু লিভ দিয়ে, সুতরাং এইটুকুকে চেঞ্জ করে ও ইন অর্ডার ভুল করে রেখে দিয়েছে, যার ফলে কি হয়েছে পরের চেঞ্জিং গুলো ভুল হয়ে গেছে। এটা আমরা জানি সিম্পল সেন্টেন্স, একটু আগে দেখেছি সিম্পল সেন্টেন্স এটি। ওকে, এই সিম্পল সেন্টেন্সে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করেছি, টু লিভ। এইটিকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা দেখছি যে এটা দিয়ে উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। সুতরাং কমপ্লেক্স করার জন্য আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব সো দ্যাট, একটু আগে দেখেছি ওই জিনিসটাই, পরে যে অর্থপূর্ণ করার সাথে ক্যান অথবা কুড ব্যবহার করতে পারবো। এটা ছিল আমাদের ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু আর পরেরটা হচ্ছে সো দ্যাট সাথে ক্যান কুড। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ টু থাকে উদ্দেশ্য বোঝায় কমপ্লেক্স করার সময়, পরে আমরা সো দ্যাট এবং ক্যান কুড ব্যবহার করব। তাহলে অ্যান্সার দাঁড়ালো কি, উই ইট so that we can live। অবশ্যই ভ্যারিয়েশন আছে উত্তরে, কেউ ক্যান না বলে মে বলতে পারে, এটাকে অন্যভাবে করা যেতে পারে। আমরা একদম কমন নর্মাল ফর্মগুলো দেখছি। এটাই যখন কম্পাউন্ড করছি তখন লিখছি উই ইট অ্যান্ড সো উই লিভ। আগের সেন্টেন্সটা আমরা দেয়ারফর দিয়ে করেছিলাম, আশা করি স্টুডেন্টের মনে আছে। কিন্তু আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দিয়ে বা সো দিয়েও যুক্ত করা যায়, দুটো ক্লোজকে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের লিস্টেই ছিল। তাহলে ওয়েট অ্যান্ড সো উই লিভ, এই পাশে একটা ক্লোজ এই পাশে একটা ক্লোজ অ্যান্ড সো দিয়ে যুক্ত হয়েছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা কি করতে পারি কম্পাউন্ড করার সময়, সো অথবা অ্যান্ড সো অথবা দেয়ারফর ব্যবহার করে এটা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছি। ঠিক তেমনি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল করার সময় একই অর্থবোধক হলে, মানে দুটোর মধ্যে একটা ইভেন্ট আর একটা পারপাজ, একটা ঘটনা আর একটা উদ্দেশ্য যদি বোঝায়, সেটাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় এইভাবে, কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় এটা। একই রকম কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল করার সময় একই ঘটনা ঘটবে, বিপরীত ক্রমে। ওকে, এবার তাহলে আমরা নতুন সেন্টেন্সে যাই। বুঝে নেওয়ার পরে একটা নিয়ম যদি আমরা ভালো করে বুঝি, আমরা টোটালি 5-6-7টা নিয়মই বুঝলাম, এর বাইরে আশা করি ইনশাআল্লাহ পরীক্ষায় তেমন আসবে না। যে নিয়মটা করবো এটা ভালো করে বুঝবো। Look, Della is a name, এটা একটা নাম। sold her hair, ডেলা কি করলো, তার চুল বিক্রি করে দিয়েছিল। so that, যাতে, আমি একটু স্টেপ বাই স্টেপ লিখে সেন্টেন্সটাকে ভেঙে সহজ হবে। so that she could buy, যাতে সে কিনতে পারে এ ক্রিসমাস গিফট, যাতে সে কিনতে পারে একটা ক্রিসমাস গিফট, মানে বড়দিনে একটা উপহার কিনতে পারে, ফর হার হাজব্যান্ড, তার স্বামীর জন্য, তার হাজব্যান্ডের জন্য, যেন সে একটা ক্রিসমাস গিফট কিনতে পারে। সেন্টেন্সটা আমি একটু স্ক্যান করি। ডেলা সাবজেক্ট, সোল্ড বিক্রি করে দিয়েছিল, তার মানে এই ভার্বটা পাল্টায়, পাস্ট হতে পারে, পাল্টায়। তাহলে এটা কি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হার হেয়ার কি বিক্রি করেছিল বলা আছে, সো দ্যাট দিয়ে যুক্ত আছে, এই অর্থপূর্ণ করার সাথে পরবর্তী পর্যায়ে কুড ব্যবহার করা আছে। সি হচ্ছে আরেকটা সাবজেক্ট, সে কি করে
কিনবে কিনা, এখানে যে সে কিনতে পারে, এটা আরেকটা ফাইনাইট ভার্ব। কুড আছে বলে বাই ভার্বের মূল ফর্মে হয়েছে, কিন্তু যদি কুড না থাকতো তাহলে হয়তো সে বাইজ করতাম, আর পাস্ট টেন্স না যদি প্রেজেন্ট টেন্স হতো সে ক্যান বাই হতে পারতো, মানে এটা পাল্টায় এই ভার্বটার অক্সিলিয়ারি ফর্মে যে পাল্টাতে দেখি আমরা। সুতরাং এটা একটা ফাইনাইট ভার্ব। কি কিনতে পারে? এ ক্রিসমাস গিফট ফর হার হাজব্যান্ড। এটা হলো অতিরিক্ত কথাগুলো, যেমন এখানে কিছু অতিরিক্ত কথা আছে, কিন্তু সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। এই পাশে একটা ক্লোজ ডেলা সোল্ড, আর হচ্ছে শি কুড বাই, এটা আরেকটা ক্লোজ যুক্ত হয়েছে সো দ্যাট দিয়ে। আশা করি মনে পড়েছে। আমাদের এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, প্রশ্নে ব্র্যাকেটে বলে দিয়েছে এটাকে বানাও কম্পাউন্ড। তাই না? একটু অন্যরকম লাগছে। আচ্ছা, কম্পাউন্ডটা আমরা পরে যাই, কম্পাউন্ডটাও করব, এক এক করে দেখি। আচ্ছা, সিম্পল, সিম্পল সেন্টেন্স। আচ্ছা, কি হচ্ছে? এই অংশটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে ইভেন্ট। ডেলা বিক্রি করে দিয়েছিল, আর হচ্ছে ডেলা কিনতে চেয়েছিল বা কিনতে পারে যেন, এমন। এটা হচ্ছে উদ্দেশ্য। সিম্পল করার সময় আমরা কি করব? এখানে ইনফিনিটিভ টু ব্যবহার করব। সো দ্যাট আছে, তাহলে এটাকে সিম্পল করার সময় কি ব্যবহার করব? ইনফিনিটিভ টু ব্যবহার করব। তাহলে ইনফিনিটিভ টু ব্যবহার করলে এই টু এর পরে ভার্বের মূল ফর্মটা চলে আসবে। তাহলে অ্যান্সার লিখি, ডেলা সোল্ড হার হেয়ার, মনে আছে? টু। আবার এটাও কি মনে আছে? ইন অর্ডার টু, একই অর্থবোধক, কিন্তু চাইলে ইন অর্ডার টু লিখতে পারি, শুধু টু লিখলেও হবে। লিখলাম শুধু টু, তারপরে ভার্বের মূল ফর্ম বাই, টু বাই এ ক্রিসমাস গিফট ফর হার হাজব্যান্ড। ওকে, এইবার ট্রিক্সে আসবো। এইটা কিন্তু আমাদের কি হয়ে গেছে? সিম্পল হয়ে গেছে। এটাকে যখন কম্পাউন্ড করব, এবার আমরা নিয়ম শিখবো। আগেটা তো সিম্পলি বুঝে নিয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কেমন, এবারে আমরা নিয়ম শিখতে যাচ্ছি বা শিখছি। এবার এটাকে আমরা কম্পাউন্ড করব। আগের সেন্টেন্সটা মুছে দেই বোর্ডে জায়গা বের করার জন্য। কম্পাউন্ড, কম্পাউন্ড করার সময় উদ্দেশ্য অংশ আগে, উদ্দেশ্য অংশ আমরা আগে লিখব। ওয়ান্ট টু ব্যবহার করব, এই ওয়ান্ট টু এই ফ্রেজটাকে আমরা ব্যবহার করব। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে ওয়ান্ট টু, পাস্ট টেন্সে ওয়ান্টেড টু। কি করব? সো and so and ইত্যাদি কানেক্টর ব্যবহার করব। আমাদের কি গেল? উদ্দেশ্যাংশ আগে, ওয়ান্ট টু ব্যবহার করব, সো অ্যান্ড ইত্যাদি কানেক্টর ব্যবহার করব, আর কি ঘটনা অংশ শেষে লিখব। আচ্ছা, তাহলে সেন্টেন্সটা লিখি।
উদ্দেশ্য ছিল ক্রিসমাস গিফট কেনা। লিখলাম ডেলা, সাবজেক্ট কিন্তু আমাদের ডেলা। কি ব্যবহার করব? ওয়ান্ট টু। ডেলার সঙ্গে প্রেজেন্ট টেন্সে হয় ওয়ান্টস টু, কিন্তু যেহেতু অতীতের ঘটনা পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়ান্টেড টু। তারপরে বাই এ ক্রিসমাস গিফট, এ ক্রিসমাস গিফট, স্থানটা তৈরি করি ফর হার হাজব্যান্ড। ডেলা তার হাজবেন্ডের জন্য ক্রিসমাস গিফট কিনতে চেয়েছিল। অ্যান্ড সো, আর তাই, সো বা অ্যান্ড সো অথবা অ্যান্ড ব্যবহার করলেই হবে। আমি এটা লিখলাম, এটা লিখলে পরে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে স্টুডেন্ট এটার সঙ্গে পরিচিত হলো, আর একটা হচ্ছে অর্থটা আরো বেশি স্পষ্ট হলো। ডেলা ওয়ান্টেড টু বাই এ ক্রিসমাস গিফট ফর হার হাজব্যান্ড অ্যান্ড সো শি, সাবজেক্ট, সোল্ড হার হেয়ার, আর তাই সে বিক্রি করে দিল তার চুল। কটা শিখলাম? প্রথম বুঝে নিলাম, মাত্র একটা নিয়ম শিখলাম। যদি উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ টু ব্যবহার হয় সিম্পল সেন্টেন্সে, সেটা কমপ্লেক্স করার সময় আমরা সো দ্যাট এর পরে ক্যান বা কুড ব্যবহার করতে পারি। আর কম্পাউন্ড করার সময় উদ্দেশ্য অংশ আগে লিখে সেখানে ওয়ান্ট টু এই ফ্রেজটা ব্যবহার করে কারণ অংশ মানে ঘটনা অংশটা পরে লিখতে পারি। দুটোকে যুক্ত করার জন্য আমরা ব্যবহার করতে পারি সো অথবা অ্যান্ড, সো অথবা অ্যান্ড। ওকে, এইটুকুই, একটাই নিয়ম কোন রকমে আমরা শিখলাম। আমরা পরীক্ষায় আসতে পারে এরকম কোনো একটা সেন্টেন্স দিয়ে কিন্তু প্র্যাকটিসটা করলাম, কমনলি আসে সচরাচর এমন কোনো একটা কিছু। আশা করি মাই ডিয়ার লার্নার্স বুঝে নিয়েছো। আজকে আমাদের শুরু হলো বিসমিল্লাহ, এই জন্য এইটুকু কথা, প্রথম কথা। নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আরো বুঝে ভালো করে নিয়মগুলো শিখবো। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, এবং নতুন ক্লাস অ্যাটেন্ড করার জন্য পরের ক্লাসের জন্য ইনভিটেশন রইল। থ্যাঙ্কস এ লট।